ব্যোমকেশ সহজ সুরে বলিল, তোমার মামার কাছে শুনলাম তুমি বছরখানেক হলো এ বাড়িতে এসেছ। আগে কোথায় থাকতে? চুমকি ধরা ধরা গলায় বলিল, মানিকতলায়। লেখাপড়া করো? কলেজে পড়ি। আর তোমার ভাই? দাদাও কলেজে পড়ে। আচ্ছা, কাল রাত্রিরে তুমি কখন জানতে পারলে? চুমকি একটু দম লইয়া আস্তে আস্তে বলিল, আমি ঘুমোচ্ছিলাম, দাদা এসে দৌড়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, তখন ঘুম ভাঙলো। ও, তুমি রাত্রিরে ঘরের দরজা বন্ধ করেছ? চুমকি যেন থতমত খাইয়া গেল, বলিল, হ্যাঁ। তোমার শোবার ঘর নিচে না ওপরে? নিচে, পিছন দিকে। আমার ঘরের পাশে দাদার ঘর। তাহলে বন্দুকের আওয়াজ তুমি শুনতে পাওনি? না। ঘুম ভাঙার পর তুমি কি করলে? দাদা আর আমি এই ঘরে এলুম, মামা পুলিশকে ফোন করেছিলেন। আর তোমার মামিমা? তাকে তখন দেখিনি, এখান থেকে উপরে গিয়ে দেখলুম তিনি নিজের ঘরের মেঝেয় অজ্ঞান হয়ে পড়ে আছেন। চুমকির চোখ জলে ভরিয়া উঠিল। ব্যোমকেশ সদয় কণ্ঠে বলিল, আচ্ছা, তুমি এখন যাও, তোমার দাদাকে পাঠিয়ে দিও। চুমকি ঘরের বাহিরে যাইতে না যাইতে তার দাদা ঘরে প্রবেশ করিল। মনে হইল সে দ্বারের বাহিরে অপেক্ষা করিয়াছিল। ভাই বোনের চেহারায় খানিকটা সাদৃশ্য আছে, কিন্তু ছেলেটির চোখের দৃষ্টি একটু অদ্ভুত ধরনের। পেঁচার চোখের মতো তাহার চোখেও একটা নির্নিমেষ অচঞ্চল একাগ্রতা। সে অত্যন্ত সংযতভাবে টেবিলের পাশে আসিয়া দাঁড়াইল এবং নিষ্পলক চক্ষে ব্যোমকেশের পানে চাহিয়া রহিল। সওয়াল জবাব আরম্ভ হইল। তোমার নাম কি? শীতাংশু দত্ত। বয়স কত? 20। কাল রাত্রে তুমি জেগেছিলে? হ্যাঁ। কি করছিলে? পড়ছিলাম। কি পড়ছিলে? পরীক্ষার পড়া? না, গোর্কির লেয়ার ডেপথস পড়ছিলাম। রাত্রে পড়া আমার অভ্যাস। ও, বন্দুকের আওয়াজ শুনতে পেয়েছিলে? পেয়েছিলাম, কিন্তু বন্দুকের আওয়াজ বলে বুঝতে পারিনি। তারপর? সহদেবের চিৎকার শুনে দেখলাম। তারপর ফিরে এসে তোমার বোনকে জাগালে? হ্যাঁ। ব্যোমকেশ কিছুক্ষণ চিবুকের তলায় করতল রাখিয়া বসিয়া রহিল। দেখিলাম উষাপতিবাবুও নির্লিপ্তভাবে বসিয়া আছেন। প্রশ্নোত্তরের সব কথা তাহার কানে যাইতেছে কিনা সন্দেহ। মনের অন্ধকার অতলে তিনি ডুবিয়া গিয়াছেন। ব্যোমকেশ আবার সওয়াল আরম্ভ করিল, তুমি রাত্রে শোবার সময় দরজা বন্ধ করেছ? না, খোলা থাকে। চুমকির দৌড় বন্ধ থাকে? হ্যাঁ, ও মেয়ে তাই। যাক, কাল রাত্রে সকলে শুয়ে পড়বার পর তুমি বাড়ির বাইরে গিয়েছিলে? না। সদর দরজা ছাড়া বাড়ি থেকে বেরুবার অন্য কোনো রাস্তা আছে? আছে, খিড়কির দরজা। কাল রাত্রে খিড়কির দরজা দিয়ে কেউ বেরিয়েছিল? না, বেরোলে আমি জানতে পারতাম। খিড়কির দরজা আমার ঘরের পাশেই, দোর খুললে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়। তাছাড়া রাত্রে খিড়কির দরজায় তালা লাগানো থাকে। তাই নাকি? তার চাবি কার কাছে থাকে? সহদেবের কাছে। হুম, সত্যকাম বাবু রাত্রে দেরি করে বাড়ি ফিরতেন তুমি জানো? জানি। রোজ জানতে পারতে কখন তিনি বাড়ি ফেরেন? রোজ নয়, মাঝে মাঝে পারতাম। আচ্ছা, তুমি এখন যেতে পারো। শীতাংশু আরো কিছুক্ষণ ব্যোমকেশের পানে নিষ্পলক চাহিয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল। ব্যোমকেশ উষাপতি বাবুর দিকে ফিরিয়া ঈষৎ সংকুচিত স্বরে বলিল, উষাপতি বাবু, এবার আপনার স্ত্রীর সঙ্গে একবার দেখা হতে পারে কি? উষাপতি বাবু চমকিয়া উঠিলেন। আমার স্ত্রী? কিন্তু তিনি, তার অবস্থা। তার অবস্থা আমি বুঝতে পারছি। তাকে এখানে আসতে হবে না। আমি তার ঘরে গিয়ে দু একটা কথা। ব্যোমকেশের কথা শেষ হইল না। একটি মহিলা অধীর হস্তে পর্দা সরাইয়া ঘরে প্রবেশ করিলেন। তিনি যে উষাপতি বাবুর স্ত্রী তাহাতে সন্দেহ রহিল না। ব্যোমকেশকে লক্ষ্য করিয়া তিনি তীব্র স্বরে বলিলেন, কেন আপনি আমার স্বামীকে এভাবে বিরক্ত করছেন? কি চান আপনি? কেন এখানে এসেছেন? আমরা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইলাম। মহিলাটির বয়স বোধ করি 40-এর কাছাকাছি, কিন্তু চেহারা দেখিয়া আরো কম বয়স মনে হয়।
রং ফর্সা, মুখে সৌন্দর্যের চিহ্ন একেবারে লুপ্তও হয় নাই। বর্তমানে তাহার মুখে পুত্রশোক অপেক্ষা ক্রোধই অধিক ফুটিয়াছে। ব্যোমকেশ অত্যন্ত মোলায়েম সুরে বলিল, আমাকে মাফ করবেন, নেহাত কর্তব্যের দায়ে আপনাদের বিরক্ত করতে এসেছি। মহিলাটি বলিলেন, কে ডেকেছে আপনাকে? এখানে আপনার কোনো কর্তব্য নেই, যান আপনি, আমাদের বিরক্ত করবেন না। ব্যোমকেশ বলিল, আপনি কি চান না যে সত্যকাম বাবুর মৃত্যুর একটা কিনারা হয়? না, চাই না, যা হবার হয়েছে, আপনি যান, আমাদের রেহাই দিন। আচ্ছা, আমি যাচ্ছি। আমরা উষাপতি বাবুর পানে চাহিলাম। তিনি বিস্মিতভাবে স্ত্রীর পানে চাহিয়া আছেন, যেন নিজের চক্ষু কর্ণকে বিশ্বাস করিতে পারিতেছেন না। মহিলাটিও একবার স্বামীর প্রতি দৃষ্টি ফিরাইলেন, তারপর দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেলেন। আমরা সদর দরজার বাহিরে আসিয়া দাঁড়াইলাম। উষাপতি বাবুও আমাদের পিছন পিছন আসিয়াছিলেন। তাহার মুখের বিস্ময়াভত ভাব সম্পূর্ণ কাটে নাই। তিনি দ্বার বন্ধ করিয়া দিবার উপক্রম করিয়া বলিলেন, আমাদের মানসিক অবস্থা বুঝে ক্ষমা করবেন, নমস্কার। দরজা প্রায় বন্ধ হইয়া আসিয়াছে। এমন সময় ব্যোমকেশ বলিল, ওটা কি? আসিবার সময় চোখে পড়ে নাই। কবাটের বাহিরের দিকে নিচের চৌখাট হইতে হাতখানেক উঁচুতে একটি সোনালি চাকতি চকচক করিতেছে। উষাপতি বাবু দ্বার বন্ধ করিতে গিয়া থামিয়া গেলেন। চাকতিটা আয়তনে চাঁদের টাকার চেয়ে কিছু বড়। ব্যোমকেশ নত হইয়া সেটা দেখিল, আঙুল দিয়া সেটা পরীক্ষা করিল, বলিল, রাংতার চাকতি, গঁদ দিয়ে কবাটের জোড়া রয়েছে। সে সোজা হইয়া উষাপতি বাবুকে জিজ্ঞাসা করিল, এটা কি? উষাপতি বাবু দ্বিধা ভরে বলিলেন, কি জানি, আগে লক্ষ্য করেছি বলে মনে হচ্ছে না। ব্যোমকেশ বলিল, সম্প্রতি কেউ সেঁটেছে, বাড়িতে ছোট ছেলে পেলে থাকলে বোঝা যেত, কিন্তু আপনি একবার খোঁজ নেবেন। উষাপতি বাবু সহদেবকে ডাকিলেন। সে যথারীতি বলিল, আমি কিছু জানি নে বাবু। চুমকিও কিছু বলিতে পারিল না। শীতাংশু বলিল, আমি কাল সন্ধ্যের সময় যখন বাড়িতে এসেছি তখন ওটা ছিল না। আমার মাথায় নানা চিন্তা আসিতে লাগিল। সত্যকামকে যে খুন করিয়াছে সে কি নিজের পরিচয়ের ইঙ্গিত এভাবে রাখিয়া গিয়াছে? হরতনের টেক্কা, লোমহর্ষণ উপন্যাসে এই ধরনের জিনিস দেখা যায় বটে, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। আমরা চলিয়া আসিলাম। রাস্তায় বাহির হইয়া ব্যোমকেশ হাতের ঘড়ি দেখিয়া বলিল, এখনো 10টা বাজেনি, চলো থানাটা ঘুরে যাওয়া যাক। থানার দিকে চলিতে চলিতে ব্যোমকেশ একসময় জিজ্ঞাসা করিল, বাড়ির লোকের এজেহার শুনলে? কি মনে হলো? এই কথাটাই আমার মনের মধ্যে ঘুরপাক খাইতেছিল। বলিলাম, কাউকেই খুব বেশি শোকার্ত মনে হলো না। ব্যোমকেশ বলিল, প্রবাদ আছে, অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। বলিলাম, প্রবাদ থাকতে পারে, কিন্তু উষাপতি বাবু এবং তার স্ত্রীর আচরণ খুব স্বাভাবিক নয়। সত্যকাম ভালো ছেলে ছিল না। নিজের উচ্ছৃঙ্খলতায় বাপ মাকে অতিষ্ঠ করে তুলেছিল। সবই সত্যি হতে পারে, তবু ছেলে তো, একমাত্র ছেলে। আমার বিশ্বাস এই পরিবারের মধ্যে কোথাও একটা মস্ত গলদ আছে। অবশ্যই, সত্যকামই তো একটা মস্ত গলদ। সে যাক, দরজায় রাংতার চাকতির অর্থ কিছু বুঝলে? না, তুমি বুঝেছ? সম্পূর্ণ আকস্মিক হতে পারে, কিন্তু তা যদি না হয়। থানায় পৌঁছিয়া দেখিলাম দারোগা ভবানীবাবু আমাদের পরিচিত লোক। বয়স্ক ব্যক্তি, ক্রস বেল্ট টেবিলের উপর খুলিয়া রাখিয়া কাজ করিতেছেন। আমাদের দেখিয়া খুব বেশি খুশি হইয়াছেন বলে মনে হইল না, তবু যথোচিত শিষ্টতা দেখাইয়া শেষে খাটো গলায় বলিলেন, আপনি আবার এর মধ্যে কেন? ব্যোমকেশ বলিল, পাকে চক্রে জড়িয়ে পড়েছি। ভবানীবাবু পূর্ববৎ নিম্ন স্বরে বলিলেন, ছোঁড়া পাকা শয়তান ছিল, সে যে তাকে খুন করেছে সে সংসারের উপকার করেছে, এমন লোককে মেডেল দেওয়া উচিত। ব্যোমকেশ বলিল,
তা বটে, আপনারা যা করছেন করুন, আমি তার মধ্যে নাক গলাতে চাই না, আমি শুধু জানতে চাই। ভবানীবাবু তাহাকে দৃষ্টি শলাকায় বিদ্ধ করিয়া বলিলেন, সত্যান্বেষণ? কি জানতে চান বলুন। পোস্টমর্টেম রিপোর্ট এখনো বোধ হয় আসেনি? না, সন্ধে নাগাদ পাওয়া যেতে পারে। সন্ধ্যার পর আমি আপনাকে ফোন করব। বন্দুকের গুলিতেই মৃত্যু হয়েছে? বড় বন্দুক নয়, পিস্তল কিংবা রিভলভার। গুলিটা পিঠের বাঁ দিকে ঢুকেছে, সামনে কিন্তু বেরোয়নি, শরীরের ভিতরেই আছে। পিঠে যে ফুটো হয়েছে সেটা খুব ছোট, তাই মনে হয় পিস্তল কিংবা রিভলভার। পিঠের দিকে ফুটো হয়েছে, তার মানে যে গুলি করেছে সে সত্যকামের পিছনে ছিল। হ্যাঁ, হয়তো ফটকের ভিতর দিকে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসেছিল। যেই সত্যকাম সদর দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে অমনি গুলি করেছে, তারপর ফটক থেকে বেরিয়ে গেছে। হুম, এ পাড়ায় একটা ব্যায়াম সমিতি আছে, আপনি জানেন? জানি, তাদের কাজ নয়। তারা দু চার ঘা প্রহার দিতে পারে, খুন করবে না। সবাই ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে খুন করে না, পুলিশের মুখে এ কথা নতুন বটে। কিন্তু ব্যোমকেশ সেদিক দিয়ে গেল না, বলিল, ভদ্রলোকের ছেলের কথায় মনে পড়ল, সত্যকামের এক পিসতুতো ভাই বাড়িতে থাকে, তাকে দেখেছেন? ভবানীবাবু একটু হাসিলেন। দেখেছি, পুলিশে তার নাম আছে। তাই নাকি? কি করেছে সে? ছেলেটা ভালোই ছিল, তারপর গত দাঙ্গার সময় ওর বাপকে মুসলমানেরা খুন করে। সেই থেকে ওর স্বভাব বদলে যায়। আমাদের সন্দেহ ও কমসে কম গোটা তিনেক খুন করেছে। অবশ্য পাকা প্রমাণ কিছু নেই। ওর চোখের চাউনি দেখে আমারও সেই রকম সন্দেহ হয়েছিল। আপনার কি মনে হয় এ ব্যাপারে তার হাত আছে? কিছুই বলা যায় না ব্যোমকেশ বাবু। সত্যকামের মতো পাঁঠা যেখানে আছে সেখানে সবই সম্ভব। তবে যতদূর জানতে পারলাম, যখন খুন হয় তখন সে বাড়ির মধ্যে ছিল। সহদেবের চিৎকার শুনে ওর মামা আর ও একসঙ্গে সদর দরজায় পৌঁছেছিল। সত্যকামকে পিছন থেকে যে গুলি করেছে তার পক্ষে সেটা সম্ভব নয়। ব্যোমকেশ বলিল, ছাদের উপর থেকে গুলি করা কি সম্ভব? ভবানীবাবু বলিলেন, ছাদের ওপর গুলি করিলে গুলিটা শরীরের ওপর দিক থেকে নিচের দিকে যেত। গুলিটা গেছে পিছন দিক থেকে সামনের দিকে, সুতরাং। এই সময় টেলিফোন বাজিল। ভবানীবাবু টেলিফোনের মধ্যে দু চার কথা বলিয়া আমাদের কহিলেন, আমাকে এখন বেরুতে হবে, জোর তলব। আমরাও উঠি। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, ভালো কথা, মৃত্যুকালে সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল? ওই যে পাশের ঘরে রয়েছে, দেখুন না গিয়ে। বলিয়া ভবানীবাবু কোমরে বেল্ট বাঁধিতে লাগিলেন। পাশের ঘরে একটি টেবিলের উপর কয়েকটি জিনিস রাখা রহিয়াছে। সোনার সিগারেট কেসটি দেখিয়াই চিনিতে পারিলাম। তাছাড়া হুইস্কির ফ্লাস্ক, চামড়ার মানি ব্যাগ, একটি ছোট বৈদ্যুতিক টর্চ প্রভৃতি রহিয়াছে। ব্যোমকেশ সেগুলির উপর একবার চোখ বুলাইয়া ফিরিয়া আসিল। ভবানীবাবু এতক্ষণে বেল্ট বাঁধা শেষ করিয়াছেন। দেরাজ হইতে পিস্তল লইয়া কোমরের খাপে পুরিতেছেন। বলিলেন, দেখলেন? আর কিছু দেখবার নেই তো? আচ্ছা চলি। ভবানীবাবু চলিয়া গেলেন। তাহার ভাবগতিক দেখিয়া মনে হইল তিনি আসামিকে ধরিবার কোনো চেষ্টাই করিবেন না। শেষ পর্যন্ত সত্যকামের মৃত্যু রহস্য অমীমাংসিত থাকিয়া যাইবে। আমরাও বাহির হইলাম। ব্যোমকেশ বলিল, এতদূর যখন এসেছি, চলো বাঘের আঁকড়া দেখে যাই। এখন কি কারোর দেখা পাবে? দেখাই যাক না, আর কেউ না থাক, বাঘ মশাই নিশ্চয়ই গুহায় আছেন। বাঘ কিন্তু গুহায় নাই। গিয়া দেখিলাম দরজায় তালা লাগানো। একজন ভৃত্য শ্রেণীর লোক দাওয়ায় বসিয়া বিড়ি টানিতেছিলেন। সে বলিল, ভুতু সর্দারকে খুঁজতেছেন? আজ্ঞে, তিনি আজ সকালের গাড়িতে কাশি গেছেন। ব্যোমকেশ বলিল, বলো কি, এক্কেবারে কাশি? তুমি কে? লোকটি বলিল, আজ্ঞে, আমি তেনার চাকর।
ঘর ঝাঁট দিই, কাপড় কাচি, কলসিতে জল ভরি। আজ সকালে ঘর ঝাঁট দিতে এসে দেখনু সর্দার খবরের কাগজ পড়তেছে। কলসিতে জল ভরে নিয়ে এনু। সর্দার সেজে গুজে তৈরি। কইলেন, আমি কাশি চন্নু, সন্ধেবেলা ছেলেরা এলে কয়ে দিও। বুঝতে বাকি রহিল না ভূতেশ্বর বাঘ খবরের কাগজে সংবাদ পড়িয়াছেন এবং বিলম্ব না করিয়া অন্তর্হিত হইয়াছেন। বাসায় ফিরিলাম প্রায় 11:15। দেখি বন্ধ দরজার সামনে নন্দ ঘোষ প্রতীক্ষমানভাবে পায়চারি করিতেছে। তাহার মুখ শুষ্ক, চোখে শঙ্কিত অস্বাচ্ছন্দ্য। ব্যোমকেশ দ্বারের কড়া নাড়িয়া স্মিত মুখে নন্দকে জিজ্ঞাসা করিল, কি খবর? আজ্ঞে স্যার, বলিয়া নন্দ ঠোঁট চাটিতে লাগিল। পুটিরাম আসিয়া দরজা খুলিয়া দিল। আমরা নন্দকে লইয়া ভিতরে আসিয়া বসিলাম। নন্দ আরো 2বার ঠোঁট চাটিয়া বলিল, সত্যকামের খবর শুনেছেন? ব্যোমকেশ সিগারেট ধরাইতে ধরাইতে বলিল, শুনেছি। তুমি কোথায় শুনলে? নন্দ বলিল, সকালবেলায় ওই পাড়ায় এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। খবর পেলাম কাল রাত্রিরে কেউ সত্যকামকে গুলি করে মেরেছে। আমি কিন্তু কিছু জানি না স্যার। কাল সন্ধ্যাবেলা সেই যে আপনারা আখড়া থেকে চলে এলেন, তারপর আমিও আরও ওইদিকে যাইনি। ব্যোমকেশ বলিল, বসো, তোমাকে 2-4টে কথা জিজ্ঞেস করি। ও পাড়ায় তোমার জানাশোনার মধ্যে কারুর পিস্তল কিংবা রিভলভার আছে? না স্যার, থাকলেও আমি জানি না। তোমাদের আখড়ায় কারুর নেই? জানি না, তবে একটা লোক ভূতেশ্বরের কাছে চোরাই পিস্তল বিক্রি করতে এসেছিল। চোরাই পিস্তল? হ্যাঁ স্যার, শুনেছি যুদ্ধের পর অনেক চোরাই পিস্তল কিনতে পাওয়া যেত। ভূতেশ্বর কিনেছিল? তা জানি না, আমাদের সামনে কেনেনি। আচ্ছা, ও কথা যাক। সত্যকাম ভদ্রঘরের মেয়েদের পিছনে লাগতো। কিভাবে পিছনে লাগতো বলতে পারো? নন্দ কিয়ৎকাল চুপ করিয়া রহিল। তারপর বলিল, স্যার, সত্যকাম জাদুমন্ত্র জানত। 2টো কথা বলেই মেয়েগুলোকে বশ করে ফেলত। তারপর নিজের দোকানে নিয়ে যেত, ভালো ভালো জিনিস উপহার দিত, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতো। কুণ্ঠিতভাবে সে চুপ করিল। বুঝেছি, মেয়েরাও নেহাত নির্দোষ নয়। গম্ভীর মুখে কিছুক্ষণ সিগারেট টানিয়া ব্যোমকেশ বলিল, স্ত্রী স্বাধীনতাও বিনামূল্যে পাওয়া যায় না। যাক, কোন কোন ভদ্রলোকের মেয়ের সঙ্গে সত্যকামের ঘনিষ্ঠতা হয়েছিল তুমি বলতে পারো? নন্দ আরো কুণ্ঠিত হইয়া পড়িল। সকলের কথা জানি না স্যার, তবে 73 নম্বরের অখিলবাবু আমাদের ব্যায়াম সমিতিতে নালিশ করেছিলেন। তার মেয়ে শোভনা, তারপর রামেশ্বর বাবুর নাতনি, সেও কিছুদিন সত্যকামের ফাঁদে পড়েছিল। ভীষণ কেলেঙ্কারি হবার জোগাড় হয়েছিল। যা হোক, তার বিয়ে হয়ে গেছে। আর কেউ? আর ভবানী বাবুর মেয়ে সলিলা। কোন ভবানী বাবু? ও পাড়ার থানার দারোগা ভবানী বাবু। তিনি মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছিলেন, তারপর এখন মামার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ব্যোমকেশের সহিত আমার একবার চকিত দৃষ্টি বিনিময় হইল। সে উঠিয়া দাঁড়াইয়া আড়মোড়া ভাঙিল। নন্দকে বলিল, আচ্ছা নন্দ, তুমি আজ এসো। অন্য সময় তোমার সঙ্গে আবার কথা হবে। ভালো কথা, তোমাদের ওস্তাদ পালিয়েছে। তুমি এখন কিছুদিন আর ওদিকে যেও না। নন্দ আবার ঠোঁট চাটিয়া বলিল, আচ্ছা স্যার। সমস্ত দিন ব্যোমকেশ অন্যমনস্ক হইয়া রহিল। বৈকালে সত্যবতী 2-1বার কাশ্মীর যাত্রার প্রসঙ্গ আলোচনা করিবার চেষ্টা করিল, কিন্তু ব্যোমকেশ শুনিতে পাইল না। ইজি চেয়ারে শুইয়া কড়িকাঠের পানে তাকাইয়া রহিল। আমি বলিলাম, তারা কিসের, এ ব্যাপারের আগে নিষ্পত্তি হোক। সত্যবতী বলিল, নিষ্পত্তি হতে বেশি দেরি নেই। মুখ দেখে বুঝতে পারছ না? ব্যোমকেশ সত্যবতীর কথা শুনিতে পাইল কিনা বলা যায় না। আপন মনে রাংতা চাকতি বলিয়া দীর্ঘশ্বাস ফেলিল। সত্যবতী আমার পানে অর্থপূর্ণ ঘাড় নাড়িয়া মুচকি হাসিল। সন্ধ্যার পর থানায় ফোন করিবার কথা। আমি স্মরণ করাইয়া দিলে ব্যোমকেশ বলিল,
তুমি ফোন করো অজিত। থানার নম্বর বাহির করিয়া ফোন করিলাম। ভবানীবাবু উপস্থিত ছিলেন। বলিলেন, এই মাত্র রিপোর্ট এসেছে। মৃত্যুর সময় রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে। গুলিটা .45 রিভলভারের বাঁ দিকে স্ক্যাপিউলার নিচে দিয়ে ঢুকে হৃদযন্ত্র ভেদ করে ডান দিকে তৃতীয় পঞ্জরে আটকেছে। গুলির গতি নিচ দিক থেকে একটু ওপর দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। আর কি? পেটের মধ্যে খানিকটা মদ পাওয়া গেছে। ব্যোমকেশকে বলিলাম। সে কিছুক্ষণ অবাক হইয়া আমার পানে চাহিয়া রহিল। গুলির গতি কি বললে? নিচের দিক থেকে একটু ওপরের দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অর্থাৎ যে গুলি করেছে সে রাস্তার বাঁ দিকে ঝোপের মধ্যে বসেছিল। বসেই গুলি করেছে। ব্যোমকেশ আরও কিছুক্ষণ তাকাইয়া রহিল। উবু হয়ে বসে গুলি করেছে কেন? তা জানি না, আমার সঙ্গে পরামর্শ করে গুলি করেনি। ব্যোমকেশ আবার ইজি চেয়ারে শয়ন করিয়া কড়িকাঠের দিকে তাকাইয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, ব্যাপারটা ভেবে দেখো। তোমাদের ধারণা আততায়ী আগে থেকে ফটকের ভেতর দিকে লুকিয়েছিল। সত্যকাম ফটক দিয়ে ঢুকে 20-25 ফুট রাস্তা পার হয়ে সদর দরজার সামনে এসে কড়া নাড়ল। তখন আততায়ী তাকে গুলি করল। আমার প্রশ্ন হচ্ছে কেন? সত্যকাম যেই ফটক দিয়ে ঢুকলো, আততায়ী তখনই তাকে গুলি করল না কেন? তাতেই তো তার সুবিধে। গুলি করেই চট করে ফটক দিয়ে বেরিয়ে যেতে পারত। গুলি লক্ষ্যভ্রষ্ট হবার ভয়ও থাকতো না। প্রশ্নের উত্তর কি তুমিই বলো, ব্যোমকেশ বলিল। প্রশ্নের উত্তর সম্ভবত এই যে আততায়ী ওদিক থেকে গুলি করেনি। কিন্তু তার চেয়েও ভাবনার কথা, রাং তার চাকতিটা কে লাগিয়েছিল, কখন লাগিয়েছিল এবং কেন লাগিয়েছিল।